সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। যেহেতু করোনার এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা সরাসরি বিদ্যালয়ে যেতে পারছি না, তাই আমরা এই অনলাইন স্কুলের মাধ্যমে ঘরে বসেই পাঠ গ্রহণ করতে পারি আর আমরা আমাদের পাঠ কার্যক্রম চালিয়ে যেতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থী, বেশ দীর্ঘদিন পরে আমি তোমাদের সামনে এসেছি, কারণ আমি কিছুটা অসুস্থ ছিলাম। তোমাদের দোয়ায় আর সৃষ্টিকর্তার অপার কৃপায় আমি এখন মোটামুটি সুস্থ, তাই তোমাদের সাথে সাথে এখন নিয়মিতভাবেই থাকবো। তো তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। সবাইকে আজকের ক্লাসে স্বাগত। তোমরা যারা আমার এই ক্লাসে অংশগ্রহণ করতে চাও, যেহেতু আমি সম্পাদ্য অঙ্কন করব, তাই তোমরা পেন্সিল কম্পাস, স্কেল, খাতা কলম এগুলো নিয়ে রেডি হয়ে যাও আর আমার সাথে সাথে অঙ্কন করবে। যদি তোমরা আমার সাথে সাথে অঙ্কন করো তাহলে সাথে সাথেই শিখে যাবে। তো অসুবিধা নেই, যদি তুমি তা কমপ্লিট করতে না পারো, কোনো অসুবিধা থেকেই যায়, তাহলে এটি গোলাপগঞ্জ সেকেন্ডারি অনলাইন স্কুল এবং আমাদের স্কুল পেজেও এটি থাকবে। তো সেখান থেকে তোমরা বারবার দেখতে পারবে। তাই দেরি না করে চলে যাই আমরা আজকের ক্লাসে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা খাতা কলম নিয়ে রেডি আছো। তোমরা আমি আঁকবো, আমার সাথে সাথেই তোমরা এঁকে ফেলবে, ঠিক আছে? তো তোমাদের সাথে আজকেও আছি আমি রিপন চন্দ্র নায়ক, সহকারী শিক্ষক গণিত, রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ, গোলাপগঞ্জ, সিলেট। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকেও আমরা নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ কিছু সম্পাদ্য অঙ্কন করব। আজকের পাঠ শেষে তোমরা যে বিষয়গুলো শিখতে পারবে সেগুলো হচ্ছে কোনো নির্দিষ্ট কোণের সমান যে কোণ অঙ্কন করে সেই কোণের প্রয়োগটা আজকে তোমরা দেখতে পারবে, যে কোণের সমান কোণ কোথায় ব্যবহার করা হয়, এবং একটি নির্দিষ্ট রেখার যে কোনো বিন্দুতে যে লম্ব অঙ্কন করেছিলাম আমরা সেগুলো কোথায় প্রয়োগ করি সেগুলো দেখতে পারবে। এবং আজকের ক্লাসের মূল যে বিষয়টি সেটি হচ্ছে ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ, উচ্চতা এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া থাকলে তুমি ত্রিভুজ অঙ্কন করতে পারবে। শুধু তাই নয়, ত্রিভুজ অঙ্কন কিভাবে করেছি তার বিবরণও তুমি দিতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, পেন্সিল কম্পাস নিয়ে আমরা অঙ্কন শুরু করব। তো তোমাদেরকে আমি সবসময় যেগুলো বলে আসছি যে সম্পাদ্য অঙ্কনের জন্য কিছু বেসিক অঙ্কন পূর্ব থেকে শিখে নিতে হয়, আগে থেকে শিখে নিতে হয়। সেই 10টি বেসিক আমরা এখানে দিয়েছি। আজকে যে বেসিক গুলো আমরা এই আজকের পাঠে কাজে লাগাবো সেগুলো হচ্ছে, দেখো, একটি নির্দিষ্ট রেখাংশের সমান রেখাংশ অঙ্কন অথবা রশ্মি থেকে রেখাংশ কেটে নেওয়া এবং একটি নির্দিষ্ট রেখার যে কোনো বিন্দুতে লম্ব অঙ্কন এবং একটি কোণের সমান কোণ অঙ্কন। তো সুপ্রিয় শিক্ষার্থী, চলো আজকে আমরা মূল যে বিষয়টি করব অর্থাৎ অনুশীলনী এই 7.1-এর এই যে দেখছো 5 নাম্বার যে সম্পাদ্যটি আছে তোমাদের, একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন, দেখো ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ, উচ্চতা ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকো। মূলত আজকে আমরা এটি অঙ্কন করব এবং এর সাথে রিলেটেড কিছু বিষয় যেগুলো আছে সেই প্রয়োগগুলো আমরা অবশ্যই দেখে নেব। তো সুপ্রিয় শিক্ষার্থী, পেন্সিল কম্পাস খাতা নিয়ে রেডি হয়ে যাও। আমরা করছি কত? অনুশীলনী 7.1-এর 5 নাম্বার। সেখানে কি আছে? ত্রিভুজের ভূমি আছে, নাই, কি আছে? ভূমি সংলগ্ন একটি কোণ, উচ্চতা আর অপর দুই বাহুর সমষ্টি। খেয়াল রাখতে হবে এই সম্পাদ্যটিতে কিন্তু ভূমি নেই, ভূমি সংলগ্ন একটি কোণ আছে, উচ্চতা আছে এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। আমরা আগে প্রশ্নটি একটু ভালো করে বুঝে নেই। মনে করো এটি একটি ত্রিভুজ, এই ত্রিভুজের কি আছে দেখো তো? ভূমি সংলগ্ন একটি কোণ আছে, উচ্চতা আছে আর অপর দুই বাহুর সমষ্টি। ঠিক আছে, আমরা উচ্চতাটা একটু দেখে নিই। এটি হচ্ছে উচ্চতা। তাহলে খেয়াল করে দেখো, ভূমি সংলগ্ন কোণ মনে করো এটি দেওয়া আছে, অর্থাৎ তুমি এরকম একটি কোণ এঁকে নিবা
তাহলে ভূমি সংলগ্ন কোণ পেয়ে গেলাম। উচ্চতা দেখো, এই যে এটি হচ্ছে উচ্চতা, তাহলে এখান থেকে তুমি উচ্চতাটি নিয়ে নাও। আমরা কি এইভাবে নিব? না, এইটাই একটু ঘুরিয়ে আমরা এইভাবে নেব। তাহলে এটি উচ্চতা। আর কি আছে দেখো, অপর দুই বাহুর সমষ্টি, অর্থাৎ এই দুই বাহুর সমষ্টি, বাকি যে দুইটা বাহু আছে সমষ্টি হলে কি হবে, আমরা এই দুই বাহু একসাথে যোগ করে দিব, অর্থাৎ এই বাহুটাকে এদিকে উঠিয়ে এরকম সোজা করে নেব, তাহলে আমাদের বাহু দুইটা যোগ হয়ে গেল। যারা দেখোনি একটু দেখে নাও, আবার এইদিকে যদি আনি তাহলে কি হয়ে যাবে, আমাদের আবার ত্রিভুজে দুইটি বাহু হয়ে যাবে। তাই আমরা এটা এইভাবে নিচ্ছি, অর্থাৎ দুইটি বাহু একসাথে যোগ করে দিচ্ছি। তো সুপ্রিয় শিক্ষার্থী, যদি দুইটি বাহু যোগ থাকে অর্থাৎ দুইটি বাহুর সমষ্টি দেওয়া থাকে, তাহলে আমরা এখান থেকে এই এখানে এনে এটাকে আমরা সোজা করে দিব। হ্যাঁ, ঠিক আছে, আমরা এইভাবে সোজা করে দিলাম। তাহলে পরে রইল যেটা, সেটি হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র। আমাদের ত্রিভুজ ক্ষেত্রের প্রয়োজন নেই, আমরা ত্রিভুজটাকে বোঝানোর জন্য এই ক্ষেত্রটি ব্যবহার করেছি। তোমরা একটু নিচে নামিয়ে অর্থাৎ এইখানে এরকম করে ত্রিভুজটি অঙ্কন করবে। ঠিক আছে, আমরা এটিকে সরিয়ে দিচ্ছি। তাহলে দেখো, আমি যে ডিজিটালি তোমাদের দেখাইলাম সেটা তোমার পক্ষে সম্ভব নয়। তোমরা কি করবা, নিজেরা পেন্সিল কম্পাস স্কেল এগুলো ব্যবহার করে এই তথ্যগুলো এঁকে নিবি, তারপরে এইগুলো আমরা করব। ঠিক আছে, তো আমরা মুছে দিলাম। এখন আমরা এগুলো স্কেল আর পেন্সিল দিয়ে এঁকে নিই। দেখো, স্কেল ব্যবহার করে প্রথমে ভূমি আঁকছি, আর স্কেলটাকে ঘুরিয়ে আমরা ভূমি সংলগ্ন যে কোণটি ছিল সেটি আঁকছি। তো খেয়াল করে দেখো, কোণটা একটু ছোটই ছিল। পরীক্ষায় যদি নির্দিষ্ট দেওয়া থাকে 45 ডিগ্রি কোণ বা 30 ডিগ্রি কোণ, তাহলে তুমি সেভাবে অঙ্কন করবে। যেহেতু এই প্রশ্নে কোনো নির্দিষ্ট মাপ নেই, তাই আমরা একটি সূক্ষ্মকোণ নিচ্ছি। দেখো, কোণটি হয়ে গেল। তারপরে কি আছে দেখো, উচ্চতা আর অপর দুই বাহুর সমষ্টি। তাহলে আমরা এখন উচ্চতা যেটা ছিল আমরা আগে দেখে নিয়েছি কতটুকু উচ্চতা দিব আমাদের ত্রিভুজটা। আর প্রশ্নে যদি দেওয়া থাকে 3 সেন্টিমিটার বা 4 সেন্টিমিটার, তাহলে সেরকম করেই তুমি নিবে আশা করছি। তো সুপ্রিয় শিক্ষার্থী, একটু দেখে নাও কিভাবে উচ্চতাটা নিলাম। এখন নিব হচ্ছে অপর দুই বাহুর সমষ্টি। একটু মনে রাখতে হবে যে অপর দুই বাহুর সমষ্টি কিন্তু এই যে যে একটু বড় নিতে হবে, একটু মনে রাখো, কারণ ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়। এখানে যেহেতু ভূমি নেই, ভূমি না থাকলেও যেহেতু উচ্চতা দেওয়া আছে, সেহেতু আমি একেবারে ছোট নিলে কিন্তু হবে না, তাই আমাদের একটু বড় নিতে হবে। পরীক্ষায় তোমাদের মাপ দেওয়া থাকবে, নির্দিষ্ট মাপ দেওয়া থাকে, সেই মাপে। তাহলে দেখো, অপর দুই বাহুর সমষ্টি আমরা নিয়ে নিলাম, অর্থাৎ প্রশ্নে যে তথ্যগুলো ছিল দেওয়া সেগুলোকে নিয়েছি। ভূমি সংলগ্ন একটি কোণ, উচ্চতা এবং অপর দুই বাহুর সমষ্টি। তাহলে আমরা এগুলোর নাম দিয়ে দিই, আর সেটি হয়ে যাবে বিশেষ নির্বাচন। প্রশ্নে যে জিনিসটি থাকে একটু ভালো করে খেয়াল করে দেখো। তোমরা এটা ইচ্ছা করলে প্রশ্নে লিখতেও পারো, অর্থাৎ চিত্র আঁকার পূর্বেই লিখে দিতে পারো, সাধারণ নির্বাচন। ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ, উচ্চতা এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এখন আমরা এই তথ্যগুলো এঁকেছি, এর নাম দিচ্ছি। মনে করো এটির নাম দিলাম এক্স, তাহলে আমরা সাথে সাথে বর্ণনা দেব, সেটি হচ্ছে বিশেষ নির্বাচন। মনে করি ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ এক্স। যখন এটি উচ্চতা h দিচ্ছি, তখন আমরা লিখে নিব উচ্চতা h, এবং অপর দুই বাহুর সমষ্টি যখন আমরা s ব্যবহার করব তখন ওইটাও লিখে নিব যে অপর দুই বাহুর সমষ্টি s দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে কি পাইলাম আমরা, বিশেষ নির্বাচন। মনে করি ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ x, উচ্চতা h এবং অপর দুই বাহুর সমষ্টি s দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো আমাদের বিশেষ নির্বাচন হয়ে গেল, আর তথ্যগুলো আঁকাও হয়ে গেল। তো এখন আমাদের কাজ হচ্ছে অঙ্কন করা। নিশ্চয়ই তোমরা এগুলো এঁকে নিয়েছ, আমি সময় দিচ্ছি, তোমরা এগুলো এঁকে নাও। ভূমি সংলগ্ন একটি কোণ, উচ্চতা এবং অপর দুই বাহুর সমষ্টি। এখন কাজ হচ্ছে আমরা এই ত্রিভুজটি অঙ্কন করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, প্রথমে তোমরা স্কেল আর পেন্সিল দিয়ে একটি রশ্মি এঁকে নাও। ভূমি বরাবর একটি রশ্মি এঁকে নাও, কারণ ভূমি যেহেতু দেওয়া নেই, তবু আমরা এখানেই আঁকবো যে কোনো একটি রশ্মি। ঠিক আছে,
রশ্মির ডান প্রান্তে তোমরা অবশ্যই তীর চিহ্ন দিবে, কারণ রশ্মির একটি প্রান্ত অসীম আর অপর প্রান্ত বিন্দুটি আছে। তাহলে আমরা নাম দিয়ে দিলাম বিই। তাহলে বি হচ্ছে প্রান্ত বিন্দু, অর্থাৎ এই বিন্দুটি প্রান্ত বিন্দু আছে আর ই এর দিকে প্রান্ত বিন্দু নেই। তাহলে আমরা যে কোনো একটি রশ্মি নিলাম কি বিই। এখন এই বি রশ্মির আমরা বি বিন্দুতে এই এক্স কোণের সমান করে কোণ অঙ্কন করব। দেখে নাও আমরা কিভাবে কোণের সমান কোণ অঙ্কন করি। আগে বলেছিলাম যে কোণের সমান কোণ কিভাবে প্রয়োগ হয়, কোথায় কাজে লাগে। দেখো, যেহেতু আমার যে ত্রিভুজটি অঙ্কন করতে হবে সেই ত্রিভুজের কোণটি এই নির্দিষ্ট কোণের সমান, তাহলে ওই কোণের সমান কোণ অঙ্কন আমার কাজে লাগবে এবং প্রয়োগ করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যে কাজটি করছি কোণের সমান কোণ অঙ্কন করছি, এটি আমাদের এখানে প্রয়োগ হচ্ছে। নিশ্চয়ই তোমরা কোণের সমান কোণ অঙ্কন করতে পারবে, অর্থাৎ বি রেখাংশের বি বিন্দুতে অবশ্যই এক্স কোণের সমান করে কোণ অঙ্কন করতে পারবে। একটু দেখে নাও কিভাবে করছি। প্রথমে এক্স কে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। তারপরে সেইখান থেকে আমরা দেখে নাও বি কে কেন্দ্র করে ওই যে একই ব্যাসার্ধ নিয়ে আমরা আরেকটি বৃত্তচাপ অঙ্কন করব। তাহলে প্রথম ধাপটি শেষ হয়ে গেল কোণ অঙ্কনের। কোণ অঙ্কনের দ্বিতীয় ধাপটি হচ্ছে আরো একটি ব্যাসার্ধ নিতে হবে। তাহলে আমরা দেখো ভালো করে কি করছি। এই যে ভূমি বরাবর যে রেখাটি ছিল, রেখাংশটি ছিল বা বাহুটি ছিল, যাই বলো, একে কেন্দ্র করে দেখো এই যে আগের যে কোণটি আছে, এই বাহুটি আছে কোণের, এই কোণের বাহুকে বা রশ্মিকে যে বিন্দুতে ছেদ করেছে ততটুকু ব্যাসার্ধ নি। দেখে নাও, এই যে এখন এখানে হচ্ছে বি কে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আমরা একটি বৃত্তচাপ অঙ্কন করব। ঠিক আছে, দেখে নাও কিভাবে বৃত্তচাপ অঙ্কন করছি। হয়ে গেল। দেখো, তাহলে এই বৃত্তচাপটি আগের বৃত্তচাপকে তো ছেদ করেছে, তাহলে এই ছেদবিন্দু আর বি বিন্দু যোগ করে দিব আমরা, তাহলেই হয়ে যাবে কোণের সমান কোণ। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে বি বিন্দু আর এই যে দুটি বৃত্তচাপের ছেদবিন্দু যোগ করে দিব। দেখে নাও কিভাবে যোগ করছি। বি বিন্দু, তোমরাও আমার মতো যোগ করো, এভাবে স্কেল আর পেন্সিল ব্যবহার করে যোগ করে একটু বর্ধিত করে দেব। মনে রাখবা যে এই যে আমি রশ্মিটি অঙ্কন করলাম সেটি যেন এস থেকে বড় হয়, এটি আগেই তোমাকে লক্ষ্য রাখতে হবে, কারণ এই রশ্মি থেকেই আমরা অপর দুই বাহুর সমষ্টি এস এর সমান করে কেটে নিব। কাজেই যদি বড় না হয় তাহলে তো আমরা কেটে নিতে পারবো না। আমরা যেটুকু অঙ্কন করেছি তাতে এস এর বড়ই হয়েছে, তো আমরা এটা নাম দিয়ে দিই রশ্মির এফ। তাহলে দেখো, আমরা এখানে একটা কোণ অঙ্কন করেছি। অঙ্কনটা আমি মুখে মুখে একটু বলে দিচ্ছি, পরে আবার বর্ণনা করে দিব। ঠিক আছে, প্রথমে আমরা কি করেছিলাম, যে কোনো একটা রশ্মি নিয়েছিলাম বিই, তারপর বি রেখাংশের বি বিন্দুতে এক্স কোণের সমান করে, একটু লক্ষ্য করো কিভাবে আঁকছি, ই বি এফ কোণ আঁকি। তাহলে আমাদের কোণের সমান কোণ অঙ্কন হয়ে গেল। এটি আমরা প্রয়োগ করতে শিখে গেলাম যে কোণের সমান কোণ কিভাবে ব্যবহার করে। এখন দেখো, আমরা এখান থেকে উচ্চতা তো বুঝতে পারতেছি না কোথায় থেকে আঁকবো, তাই আমার কাজ হচ্ছে প্রথমে এই যে এই কোণটি এক্স কোণের সমান সেটা আমরা একই নিয়েছি। একটু লক্ষ্য করে দেখো, এই যে অপর দুই বাহুর সমষ্টি আছে এস, সেই এস এর সমান করে একটু লক্ষ্য করে দেখো আমরা কিভাবে আঁকছি। আমি ইচ্ছে করে পেন্সিল কম্পাসটা একটু ঘুরিয়ে দিয়েছি যাতে তোমরা ভালো করে দেখতে পারো, নিচে হলে দেখতে পারবে না, সেই জন্য। প্রথমে কি করছি দেখো, এস এর সমান করে বি এফ থেকে, তাহলে এখান থেকে উঠিয়ে কোথায় নেব দেখো, ঘুরিয়ে ঘুরিয়ে এইখান থেকে এই, তাহলে কোথায় থেকে নিলাম বলো তো, এস এর সমান করে বিএফ থেকে, বি থেকে না কিন্তু বিএফ থেকে। তাহলে বর্ণনায় আমাকে সেই জিনিসটি বলতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যে কাজটি এখানে করলাম সেটি হচ্ছে বিএফ থেকে অপর দুই বাহুর সমষ্টি এস এর সমান করে একটা অংশ কেটে নিচ্ছি। আমরা এটা নাম দেই
তাহলে এম, তাহলে বিএম অংশ কেটে নিচ্ছি। এটা কার সমান করে? এস এর সমান করে, তাহলে এখানে এস ও বসিয়ে দিই। তাহলে এই বর্ণনাটি হচ্ছে বিএফ থেকে অপর দুই বাহুর সমষ্টি এস এর সমান করে বিএম অংশ কেটে নেই। তো আমরা পেন্সিল কম্পাসটা সরিয়ে ফেলি। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের প্রদত্ত তথ্যের দুইটি তথ্য অঙ্কন করা হয়ে গেছে। সেটি হচ্ছে কোণের সমান কোণ এবং অপর দুই বাহুর সমষ্টি একদিকেই হয়েছে, কিন্তু অপর দুই বাহুর সমষ্টি দুই বাহু এখনো হয়নি। তো এখন আমার কাজ হচ্ছে উচ্চতাটা কিভাবে ব্যবহার করব। যেহেতু উচ্চতা এস, তাই আমরা প্রথমে বি বিন্দুতে অর্থাৎ বি রেখার বি বিন্দুতে প্রথমে লম্ব অঙ্কন করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আগেই বলেছিলাম যে আমরা লম্ব অঙ্কনের প্রয়োগটা ওখানে দেখব। ইচ্ছে করলে তুমি প্রথম যে ব্যাসার্ধ নিয়েছিলা, বৃত্তচাপে এঁকেছিলা, সেটাও নিতে পারো, ইচ্ছে করলে নতুন করে নিতে পারো। আমার মনে হয় তোমরা নতুন করে ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকবে এবং সেটা দিয়ে লম্ব অঙ্কন করবে, তাহলেই উত্তম। দেখে নাও আমি কিভাবে অঙ্কন করছি, আমার মতো করে তোমরাও অঙ্কন করো। তো সুপ্রিয় শিক্ষার্থী, প্রথম দেখো বি কে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করবে। তবে খেয়াল রাখবে যে বৃত্তচাপ অঙ্কন করার সময় যেন অন্তত 120 ডিগ্রি পরিমাণ হয় বা তার চেয়ে একটু বেশি হয়। কেননা আমাকে প্রথমে আবারও বৃত্তচাপ যখন অঙ্কন করব তখন 60 120 হইতে হবে লম্ব আঁকতে গেলে। তাই প্রথমে তুমি 120 যাতে হয় সেরকম, তাই আমরা স্কেলটাকে আমাদের যে কাটা কম্পাস মানে পেন্সিল কম্পাস সেটাকে ঘুরিয়ে নিয়েছি। এখন দেখো আঁকছি। প্রথমে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। এটি দেখো বি কে একটা বিন্দুতে সেট করেছি। তাহলে সেখানে এখন পেন্সিল কম্পাসের কাঁটাটা বসাবো, তারপর একটি বৃত্তচাপ অঙ্কন করব। কোথায় অঙ্কন করব? বৃত্তচাপ যে কোনো জায়গায় অঙ্কন করলে হবে না, খেয়াল রাখতে হবে যে এই বৃত্তচাপটি যেন প্রথম বৃত্তচাপকে ছেদ করে। তো সুপ্রিয় শিক্ষার্থী, এখন একটু দেখো, এই দেখো প্রথম বৃত্তচাপকে ছেদ করেছে। এখন ফলে এখানে 60 ডিগ্রি কোণ অঙ্কন হয়েছে। আমরা এখন এই পেন্সিল কম্পাসের কাঁটা আমরা এই যে প্রথম ও দ্বিতীয় বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করেছে এখানে বসাবো। আমরা আরো 60 ডিগ্রি কোণ অঙ্কন করব। বলেছিলাম না যে একটু বড় নিতে হবে, তাহলে এখানে বসিয়ে আরো একটি বৃত্তচাপ অঙ্কন করব। তাহলে দেখো 60 60 120 হয়েছে। তুমি যদি প্রথম বৃত্তচাপটা ছোট নিতা তাহলে কিন্তু ওই প্রথম বৃত্তচাপকে এই তৃতীয় বৃত্তচাপ ছেদ করতো না। কাজেই এইটুকু প্রথম বৃত্তচাপ আঁকার সময় খেয়াল রাখতে হবে যেন তুমি একটু বড় করে আঁকো, অর্থাৎ 120 ডিগ্রি পরিমাণ হয়। এখন যেহেতু লম্ব অঙ্কন করব অর্থাৎ 90 ডিগ্রি কোণ অঙ্কন করব, তাই এই 60 আর 120 এর অর্ধেক করব। তাই প্রথমে যে জায়গায় বসানো আছে সেখানেই কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে উপরে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম, খেয়াল করো। তারপরে এই যে প্রথম বৃত্তচাপকে তৃতীয় বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করেছে এইখানে কেন্দ্র করে, তাহলে পেন্সিল কম্পাসের কাঁটাটা এখানে নিয়ে আসছি, দেখো কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আরো একটি বৃত্তচাপ আঁকি, তাহলে এটা চতুর্থ বৃত্তচাপকে ছেদ করবে। দেখো এই যে ছেদ করছে, ফলে চতুর্থ বৃত্তচাপ এবং পঞ্চম বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দু আর বি বিন্দু আমরা যোগ করে দেব, তাহলে আমাদের লম্ব অঙ্কন হয়ে যাবে। তো আমরা শিখে ফেললাম কিভাবে লম্ব অঙ্কন কাজে লাগে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন এই বি বিন্দু আর এই যে দুটি বৃত্তচাপের যে ছেদবিন্দু আছে সেটা যোগ করব। যোগ করার সময় আমরা খেয়াল রাখতে হবে উচ্চতা যে আমাদের এইচ আছে তার চেয়ে যেন বড় হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যোগ করে নিয়েছি, আমাদের যে যোগফলটা সেটা দেখা যাচ্ছে এইচ এর চেয়ে বড়ই আছে। তা আমরা এখানে নাম দিয়ে দিই যে লম্বটি আঁকছি ডি। তাহলে দেখো বিডি লম্ব আঁকলাম কার উপর? বিইর উপর। তাহলে আমরা বলতে পারি বি রেখাংশের বি বিন্দুতে বিডি লম্ব অঙ্কন করি। তাহলে আমাদের বর্ণনা হয়ে গেল। এখন আমাদের যে কাজটি হচ্ছে সেই কাজটি হচ্ছে উচ্চতা যেন আমাদের ত্রিভুজের এইচ এর সমান হয়। তাই এখন আমরা এই বিডি থেকে এইচ এর সমান করে একটি রেখাংশ কেটে দেব। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আমার মতো পেন্সিল কম্পাস ব্যবহার করো, ব্যবহার করে এইচ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটু দেখো, এই যে এইচ এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি থেকে, তাহলে বি কে কেন্দ্র করে, তাহলে এটা উঠিয়ে বি তে বসিয়ে নাও, ঘোরাও পেন্সিল কম্পাসটাকে ঘুরিয়ে, হ্যাঁ
তাহলে বিডি থেকে এই যে যে অংশটুকু দেখছো সেখানে এইচ এর সমান করে নিয়েছি, আর ধরে নাও এটি পি বিন্দুতে সেট করেছি, অর্থাৎ এই বিডি থেকে বিপি এর সমান কার সমান করে, এইচ এর সমান করে নিলাম। তাহলে এখানে এইচ বসিয়ে দাও। তাহলে এই বর্ণনাটি হচ্ছে বিডি থেকে এইচ এর সমান করে বিপি অংশ কেটে নেই। তাহলে আমাদের উচ্চতা হয়ে গেল। এখন আমাদের ত্রিভুজের অপর দুই বাহুটা কিন্তু এস অর্থাৎ বিএম আছে। তাহলে আমরা যদি এই যে বি ই এর সমান্তরাল করে এখানে পি কিউ অঙ্কন করতে পারি, তাহলেই কিন্তু আমরা আমাদের ত্রিভুজের উচ্চতাটি পেয়ে যাব। তো সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা যে কাজটি করছি সেটি হচ্ছে পি বিন্দু দিয়ে বি রেখাংশের সমান্তরাল রেখাংশ অঙ্কন করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, দেখে নাও কিভাবে সমান্তরাল রেখা অঙ্কন করে। সমান্তরাল রেখা অঙ্কন করার সময় তোমাদের একান্তর কোণ অথবা অনুরূপ কোণ সমান হইতে হয়। তো দেখে নাও সুপ্রিয় শিক্ষার্থী, আমি কি কাজটি করছি। এটি আমি প্রথম যে বৃত্তচাপ আছে লম্ব অঙ্কন করার সময় যা করেছিলাম তার সমান ব্যাসার্ধ নিয়েই অঙ্কন করছি। তুমি ইচ্ছা করলে তার চেয়ে ছোট বা বড় ব্যাসার্ধ নিয়ে অঙ্কন করতে পারো। যেহেতু এখানে একটি ব্যাসার্ধ আগেই আছে তাই আমি আর নতুন করে আঁকিনি, তার উপরে নিচ্ছি। তবে আমি কালারটা চেঞ্জ করে দিব যাতে তুমি বুঝতে পারো। দেখো আগের কালারটা ছিল ব্ল্যাক, আর এখন দেখো একটু খেয়াল করে দেখো, এই যে কালারটা চেঞ্জ হয়ে গেল। তাহলে বি কে কেন্দ্র করে আগের যে ব্যাসার্ধ ছিল লম্ব আঁকার সময় সেই ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করেছি। সেটি তোমাকে বর্ণনা করতে হবে না, তুমি তো শুধু বর্ণনা করবা বি রেখা সমান্তরাল করে পি কিউ আঁকি। তোমাকে বর্ণনায় লিখতে হবে না, জাস্ট খালি বুঝে রাখো যে কিভাবে অঙ্কন করলাম। এটি আবারও একটু দেখে নাও, প্রথমে কি করলাম একটু খেয়াল করে দাও। এই যে বি কে কেন্দ্র করে দেখো প্রথম বৃত্তচাপ যেটা নিয়েছিলাম তার সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। তারপর আমরা যে কাজটি করছি সেটি দেখো, পি কে কেন্দ্র করে ওই যে আগের একই ব্যাসার্ধ নিয়ে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, কেননা আমি পেন্সিল কম্পাসটা যেহেতু ছোট বড় করছি না তাই বুঝতেই পারতেছো যে বৃত্তচাপটা আঁকছি তা ব্যাসার্ধ আগেরটাই রয়ে গেছে। তো এটা হয়ে গেল, এটি অঙ্কন হয়ে গেল। এখানেও কিন্তু আমরা কোণের সমান কোণ অঙ্কন করছি। এখন দেখো সুপ্রিয় শিক্ষার্থী, এখন কাজ হচ্ছে এই যে বৃত্তচাপটি বি কে যে বিন্দুতে ছেদ করেছে এখানে পেন্সিল কম্পাসটা এনে বসাও, আমার মতো এনে বসাও, এবং এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এমন জায়গায় অঙ্কন করো, মানে আনো যেটা এই যে বিডি কে যে বিন্দুতে ছেদ করেছে তার সমান ব্যাসার্ধ। অথবা তুমি এইখানে বসিয়েও উল্টা ভাবে নিতে পারো, সেটা আমি দেখাই দেবো একটু পরে, ঠিক আছে। একটু লক্ষ্য করে দেখো, এর সমান ব্যাসার্ধ নিলাম, নিয়ে আমরা এই যে বিডি কে যে বিন্দুতে ছেদ করেছিল এইখানে বসাবো। এইখানে বসে পেন্সিল কম্পাসটাকে ঘুরিয়ে এইভাবে প্রথম এই যে আগে যে বৃত্তচাপটি অঙ্কন করেছিলাম সেটাকে যাতে ছেদ করে। আমরা তোমাকে দেখিয়ে দিচ্ছি, আমরা এখানে বসিয়ে এটি নিয়েছিলাম, তুমি যদি মনে করো এইখানে বসিয়েও আঁকতা এই এতটুকু ব্যাসার্ধ নিয়ে, একটু দেখে নাও তা কিন্তু সমানই। তাহলে তুমি নেওয়ার সময় আমি যেভাবে নিচ্ছি সেইভাবে নিতে পারো, এইভাবে নিতে পারো, ঠিক আছে। এতে কোনো সমস্যা নেই, কারণ তাতে কোণের সমানই কোণ অঙ্কন হবে। এই দেখো কোনো সমস্যা নেই, একই জিনিস। আশা করি বুঝতে পেরেছো। তো সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা যে কাজ করব, অর্থাৎ এই দুটি বৃত্তচাপের যে ছেদবিন্দু আছে আর পি বিন্দু যোগ করে একে বর্ধিত করব, তাহলে সেটি বি রেখার সমান্তরাল রেখা হয়ে যাবে। তাহলে লক্ষ্য করো, স্কেলটা বসাও, পেন্সিল দিয়ে পি বিন্দু আর দুটি বৃত্তচাপের ছেদবিন্দু যোগ করে এটাকে আস্তে আস্তে বাড়িয়ে দাও। তোমাকে এমন ভাবে বর্ধিত করতে হবে, একটু খেয়াল রাখো, আমাদের যে প্রথম বি এম ছিল, অর্থাৎ বিএফ রেখার থেকে যে আমরা বিএম কেটে নিয়েছিলাম এস, ওটাকে যাতে ছেদ করে সেটা খেয়াল রাখতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, মনে করি এটি আমরা আঁকলাম যেটি সেটি হচ্ছে পি কিউ, আর এই যে বিএম কে এ বিন্দুতে ছেদ করে। তো সুপ্রিয় শিক্ষার্থী, ফলে আমাদের ত্রিভুজের উচ্চতা কিন্তু আমরা পেয়ে গেছি। একটু লক্ষ্য করে দেখো, এই বিপিটা হচ্ছে এইচ এর সমান, উচ্চতার সমান, ফলে আমরা যদি এ বি সি এখানে ত্রিভুজ অঙ্কন করি তাহলে খেয়াল করো এই ত্রিভুজটির উচ্চতা কিন্তু এইচি হবে।
অর্থাৎ যেহেতু দুইটি সমান্তরাল সরলরেখা অঙ্কন করেছি, এর মধ্যে যা কিছু অঙ্কন করি না কেন উচ্চতা এইচ এর সমানই হবে। তাহলে দেখো দুইটি বাহুর সমষ্টি ছিল বিএম, সেখান থেকে এবি তো আছেই, তাহলে উপরে রয়ে গেছে কোনটা একটু লক্ষ্য করে দেখো তো, এ এম। তাহলে এখন আমার কাজ হচ্ছে এই এম কে এদিকে নিয়ে আসা। তাহলে প্রথমে আমরা যে কাজটি করছি সেটা একটু খেয়াল করে দেখো। এই একে কেন্দ্র করে এম এর সমান ব্যাসার্ধ। কেন এম এর সমান আনলে আমাদের কি অসুবিধা হচ্ছে একটু খেয়াল করে দেখো। কারণ এটা সমান যদি আনি, দেখো এখানে আমি একটু ব্লু কালার দিয়েছি, এই এম এর সমান যদি আনো তাহলে তো এম টা চলে আসলো। অর্থাৎ দুইটি যে আমাদের বাহু ছিল সেই বাহু দুইটার সমষ্টি তো বিএম ছিল, তাহলে বিএম থেকে তো এবি আসেই, তাহলে এম টা নিয়ে আসলেই তো হয়ে যাবে। এখন আমরা ইচ্ছা করলে একটি এখানে যোগ করে দিলেই হয়তো, তোমরা যেহেতু একটু উপরে ক্লাসে পড়ো, নবম দশম শ্রেণীতে পড়ো, তাই আমরা এখানে একটি নয় দুটি রেখা বা রেখাংশ বা বাহু অঙ্কন করব। এই জন্য আমরা এই এম এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করব। দেখো এই বৃত্তচাপটি অর্থাৎ এম এর সমান ব্যাসার্ধ নিয়ে যে বৃত্তচাপটি অঙ্কন করলাম, এই বৃত্তচাপটি কিন্তু বিই কে দুইটি বিন্দুতে ছেদ করেছে। ধরে নেই এটি হচ্ছে সি আর এটি হচ্ছে সি প্রাইম। তুমি অন্য অক্ষরও ব্যবহার করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আমি সুন্দরের জন্য এবিসি এবিসি প্রাইম এইরকম মানে এবিসি রাখার জন্য এটি করেছি, তুমি অন্য অক্ষর দিলেও কোনো সমস্যা নেই। তো সুপ্রিয় শিক্ষার্থী, এখন যদি আমরা একটু লক্ষ্য করি, এই এ সি যোগ করে দিই, একটু লক্ষ্য করে দেখো, এই এসি যোগ করে দিলাম। তাহলে লক্ষ্য করে দেখো এই এসি কিন্তু কার সমান, এম এর সমান। ফলে এবি আর এসি যোগ করলে কিন্তু এস এর সমানই হবে, অর্থাৎ বিএম এর সমানই হবে। ফলে আমরা বলতে পারি যে এবিসি হচ্ছে সেই নির্ণয় ত্রিভুজ। একটু লক্ষ্য করে দেখো, এই ত্রিভুজের ভূমি কি আমি জানি না, কিন্তু এই ত্রিভুজের একটি কোণ কিন্তু এক্স এর সমান, অর্থাৎ ভূমি সংলগ্ন কোণ আমরা পেয়ে গেছি। এই ত্রিভুজটির উচ্চতা কিন্তু এইচ এর সমান, ঠিক না? দেখো এই যে উচ্চতা এইচ এর সমান, এবং অপর দুই বাহুর সমষ্টি অর্থাৎ এবি আর এসি যোগ করলে কিন্তু এস এর সমান হবে, অর্থাৎ বিএম এর সমান হবে। তো এটি একটি ত্রিভুজ। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যদি এখন এইটা বাদ দিয়ে আমরা এই দিকে যোগ করে দিতাম এ আর সি প্রাইম, একটু লক্ষ্য করে দেখো, এ আর সি প্রাইম আমরা যোগ করছি, তোমরা স্কেল বসিয়ে পেন্সিল দিয়ে যোগ করে নাও আমার মতো করে এভাবে। তাহলে দেখো এসি প্রাইম অর্থাৎ এসি পুরকটা কিন্তু কার সমান, এম এর সমান। ফলে আমরা যদি একটু লক্ষ্য করে দেখি এই বড় ত্রিভুজটি অর্থাৎ ত্রিভুজ এবিসি প্রাইম, এখন আর এবিসি নিচ্ছি না, এবিসি প্রাইম, এই বড় ত্রিভুজটিও যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে এই ত্রিভুজটির উচ্চতাও কিন্তু এইচ এর সমান, এবং এবি আর এসি যোগ করলে এস এর সমানই হয়, এবং এর একটি কোণ এক্স অর্থাৎ এবিসি কোণটি কিন্তু এক্স কোণের সমান। ফলে এটিও শর্ত অনুযায়ী ঠিক আছে। তাহলে আমরা কি দেখতে পাইলাম সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দুইটি ত্রিভুজ পাইলাম, দুইটি ত্রিভুজই এই শর্ত অনুযায়ী অঙ্কন করা হয়েছে। একটি হচ্ছে ত্রিভুজ এবিসি আর অপর ত্রিভুজটি হচ্ছে এবিসি প্রাইম। তো সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা একটু বর্ণনা দেই। ঠিক আছে, আমরা বিশেষ নির্বাচনটা সরিয়ে দিলাম, এখন আমার কাজ হচ্ছে বর্ণনা দেওয়া। নিশ্চয়ই তোমাদের মনে আছে কি কি অঙ্কন করেছি আমরা। অঙ্কনের বিবরণে প্রথমে আমরা কি করেছিলাম বলতো, একটা রশ্মি নিয়েছিলাম না, তাহলে যে কোনো একটি রশ্মি বি নেই, তারপর কি করেছিলাম এই রশ্মি যে ছিল বি রশ্মির বি বিন্দুতে এক্স কোণের সমান করে এদিক দিয়ে একটু লক্ষ্য করে দেখো ই বি এফ কোণ অঙ্কন করেছিলাম। তারপরে যে কাজটি করেছিলাম আমরা দেখো বিএফ থেকে অপর দুই বাহুর সমষ্টি এস এর সমান করে বিএম অংশ কেটে নেই। তারপর বিই রশ্মির বি বিন্দুতে বিডি লম্ব অঙ্কন করি, ঠিক না? লম্ব আঁকি। তারপরে কি করেছিলাম দেখো, এই বিডি থেকে এইচ এর সমান করে বিপি অংশ কেটে নেই, এই কাজটি করেছিলাম।
তারপরে নিশ্চয়ই মনে আছে তোমার কি করেছিলাম, পি বিন্দু দিয়ে কি করেছিলাম, এই বি রেখাংশের সমান্তরাল রেখাংশ অঙ্কন করেছিলাম। তাহলে আমরা এটুকু সরিয়ে দেই, বাকি বর্ণনা বা বিবরণটুকু আমরা দিয়ে নিই। তো সুপ্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করে দেখো, তারপরে যা করলাম, এখন পি বিন্দুতে বা পি বিন্দু দিয়ে বিই রেখাংশের সমান্তরাল করে পি কিউ আঁকি। তাহলে পি কিউ বিএম কে এ বিন্দুতে সেট করেছিল। তারপরে যা করেছিলাম, একে কেন্দ্র করে এম এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করি, যা এই বি ই কে সি ও সি প্রাইম বিন্দুতে সেট করে। তারপরে আমরা এ সি এবং এ সি প্রাইম যোগ করেছি, ফলে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এবিসি প্রাইম উভয়ই উদ্দৃষ্ট ত্রিভুজ। তো সুপ্রিয় শিক্ষার্থী, ঠিক এরকমই একটি বাড়ির কাজ থাকছে তোমাদের জন্য, আশা করি সেটি করতে পারবে। জাস্ট আমি শুধু মাপটা দিয়ে দিব একই রকম। তো সুপ্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করে নাও, দেখো এ সমান দিয়েছি 3.5 সেন্টিমিটার, আর এস সমান হচ্ছে 8 সেন্টিমিটার, আর কোণ এক সমান হচ্ছে 45 ডিগ্রি একটি কোণ। তার মানে তিনটি তথ্য দিয়েছি। তোমরা কি করবা, এমন একটি ত্রিভুজ অঙ্কন করবা যার উচ্চতা a, অর্থাৎ উচ্চতাটা হচ্ছে 3.5, আর ভূমি সংলগ্ন কোণ x অর্থাৎ 45 ডিগ্রি কোণ নিয়ে অঙ্কন করবে, এবং অপর দুই বাহুর সমষ্টি s, মানে অর্থাৎ অপর দুই বাহুর সমষ্টি 8 সেন্টিমিটার নিয়ে ত্রিভুজটি অঙ্কন করে তার বিবরণ অঙ্কন করবে। আশা করছি একই রকম বুঝতে পারবে। অর্থাৎ উচ্চতাটা এখন মাপ দিয়ে দিয়েছি 3.5 সেন্টিমিটার, আর 8 সেন্টিমিটার হচ্ছে অপর দুই বাহুর সমষ্টি, আর ভূমি সংলগ্ন যে কোণটি ছিল সেটি হচ্ছে 45 ডিগ্রি। আশা করি তুমি এটি অঙ্কন করতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর আশা